নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে সাধারণ মানুষের স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে ভয় কেন লাগে, কোন কোন ধরনের রিস্ক এখানে থাকে, কত পার্সেন্ট রিটার্ন আপনি এখান থেকে পেতে পারেন। তো দেখুন, এই যে ভয়, এটা আমাদের আলাদা আলাদা কারণে লাগতে পারে। জেনারেলি আমাদের সেখানে ভয় লাগে যেই সাবজেক্টে আমাদের নলেজ থাকে না। অন্ধবিশ্বাস তো এক ধরনের ভয়। যখন আমাদের কোনো সাবজেক্টে নলেজ চলে আসে তখন আমাদের ভয়ও আস্তে আস্তে চলে যায়। যদি আমরা সায়েন্সে বিলিভ করি, এডুকেটেড হয়ে যাই, তো আমাদের অন্ধবিশ্বাসও সেই হিসেবে কম হয়ে যায়। সেমি কনসেপ্ট আমাদের স্টক মার্কেটও, যখন মানুষের স্টক মার্কেট সম্বন্ধে নলেজ থাকে না, তো তখন তারা কনফিডেন্ট ফিল করে না। এই কারণে তাদের মধ্যে ভয় কাজ করে। আর সাথে সাথে স্টোরি তো আমরা অনেক শুনতেই পেয়ে যাই যে XY, যেটা আমার আত্মীয় এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল আর সব পয়সা লস করে ফেলেছে, 90% লস করে ফেলেছে, 80% লস করে ফেলেছে। আর ওই লসও হতে পারে ল্যাক অফ নলেজের জন্যই হয়েছে। বাট ওনার লস তো হয়েছে, কিন্তু উনি এখন আপনাকেও ডিসকারেজ করে দিয়েছে যে আপনি যেন স্টক মার্কেটের দিকে কখনো না যান। বাট আপনি একটু ভালোভাবে বুঝে দেখুন স্টক মার্কেট কতটা গুরুত্বপূর্ণ। পুরো দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ, আর গভর্নমেন্টও এটাকে ট্র্যাক করে। আর আজকের দিনে আমি আপনাদেরকে বলি যে পেনশন স্কিমও স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করছে। তো যদি স্টক মার্কেট কোনো জুয়া হয়, গ্যাম্বলিং হয়, তো গভর্নমেন্ট কেন এর মধ্যে ইনভেস্ট করছে? ডেফিনেটলি স্টক মার্কেট কোনো জুয়া নয়। আর এটা আমরা পরবর্তী ভিডিওতে বুঝে নেবো যে কেন স্টক মার্কেট কোনো জুয়া নয়। প্রতিটা স্টকের পিছনে একটা আন্ডারলাইন অ্যাসেট থাকে, একটা বিজনেস থাকে। প্রতিটা কনসেপ্ট আমি আপনাদেরকে ব্রেকডাউন করে বোঝাবো। তো আমাদের কি চেষ্টা থাকবে, আমরা আমাদের নলেজ বাড়াবো যাতে আমাদের এই ভয় চিরতরে শেষ হয়ে যায়। তো যদি 10 ক্লাসের ম্যাথামেটিক্স আপনার জানা থাকে, আর যদি বেসিক ইংলিশ আপনি জানেন, অ্যাটলিস্ট অ্যানুয়াল রিপোর্ট আপনি পড়তে পারেন, আর সাথে ম্যাথামেটিক্স ইউজ করে কিছু নাম্বার অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনি আমার এই স্টক মার্কেট সিরিজ ফলো করতে পারেন। আপনি নিজেও স্টক মার্কেটে ইনভেস্ট করা শিখে যাবেন। তো চলুন ফের টপিকে ফিরে আসি যে সাধারণ মানুষের স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে ভয় কেন লাগে। তো প্রথমে আমরা এর পাশের কিছু হিস্ট্রি দেখে নিই। জেনারেলি লোকের সাথে কি হয়, যখন বুল রান আসে, অর্থাৎ যখন মার্কেট ভীষণই ভালো পারফরমেন্স করে, তখন অনেক লোক খুব তাড়াতাড়ি এখান থেকে পয়সা কামিয়ে নেয়। আর এটা দেখে লোভে পড়ে বা এক্সাইটেড হয়ে কিছু নতুন লোক চলে আসে, যাদেরকে আমরা নিউ ইনভেস্টর বলি। আর এখানে ওই একটা কথাই আছে না, এই রাইজিং টাইড লিফট অল বোট, অর্থাৎ নদীতে যখন জোয়ার আসে তখন সব নৌকো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তো সেটাই এখানে অ্যাপ্লিকেবল হয়ে যায়। যে কারোর ফায়দা হয়ে যাচ্ছে, তাই নিউ ইনভেস্টরেরও ফায়দা হয়ে যায়। আর নিউ ইনভেস্টর যখন ফায়দা হয়ে যায় তখন তারা এক্সাইটেড হয়ে তাদের লাভের কথা আরও সবাইকে বলে। বাট স্টক মার্কেট একটা সাইকেলের মতো অপারেট করে। অনেক লোক এটাই বোঝে না, যখন এতটা উপরে কোনো মার্কেট উঠেছে এবং ভীষণই তাড়াতাড়ি উঠেছে, তখন খুব তাড়াতাড়ি ওই মার্কেট পড়েও যেতে পারে। বিকজ মার্কেট মুভস ইন অ্যাক্সেসেস। যদি আমরা বেশি এক্সাইটেড হয়ে যাই, তো আমরা 5 টাকার জিনিস 7 টাকা দিতেও রাজি হয়ে যাই। ডিটেলসে আমি আসবো এই প্রাইসিং কিভাবে হয়, কেন আমরা এতটা এক্সাইটেড হয়ে যাই। বাট প্রথমে আমরা এই স্টোরিটা বুঝে নিই। আমরা একবার স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করে দিয়েছি, আর আমাদের কিছু টাকা প্রফিট হয়েছে। এরপর আমরা এই প্রফিটের কথা সবাইকে বলতে শুরু করে দিয়েছি। তো এরপর যখন মার্কেট একদম সে বাস্ট হয়েছে, তো মানুষের লস হয়েছে। আর লস হয়েছে তো হয়েছে, যে যারা নিউ ইনভেস্টার ছিল, মনে করেন যারা 20% লাভ করেছিল, বা হতে পারে পয়সা ডবলও করে নিয়েছে, পরে জানতে পারে যে তারা তাদের 80% টাকা লস করে ফেলেছে, বিকজ মার্কেট এতটাই নিচে নেমে গিয়েছে। তো এখন কি হবে, যারা নিউ ইনভেস্টর ছিল তারা তাদের ফ্রেন্ডস রিলেটিভকে বলবে যে দেখুন, আমি তো স্টক মার্কেট থেকে পয়সা অনেক কামিয়েছিলাম, ব্রেনও অনেক লাগিয়েছিলাম, বাট স্টক মার্কেটে শুধু লসই হয়। এন্ড অফ দ্য ডে উইল মেক অনলি লসেস। সে স্রেফ এই কথাটাই বলবে সবাইকে। তো দেখুন এখানে কাহিনী কিভাবে তৈরি হলো। যে ইনভেস্টার পয়সা বানিয়েছিল ইনিশিয়ালি, পরে লস করে ফেলেছে, সে তো স্টক মার্কেট সারা জীবনের জন্য ছেড়েই দিয়েছে। সাথে সে আরও 20 জনকে ইনফ্লুয়েন্স করেছে যে তারা যেন স্টক মার্কেটের দিকে কখনো না যায়। তো এখানে খানিকটা কম্পাউন্ডিং এফেক্ট হয়ে যায় আমার হিসাবে। তো এই কারণে আপনি অনেক লোককে খারাপই বলতে শুনবেন স্টক মার্কেট সম্বন্ধে। তো সিমিলারলি এই সাইকেল রিপিট হয়ে যায়, আবারও বুল রান আসে, আবারও লোক এক্সাইটেড হয়ে যায়। তো যারা পুরনো এক্সপিরিয়েন্স ইনভেস্টার থাকে তারা জানে এই সাইকেল আসতে যেতে থাকে। কিন্তু যখন আমরা ওভারঅল লম্বা সময়ের কথা বলি, মানে 10 বছর, 15 বছর, 20 বছর, তো তখন স্টক মার্কেট সবসময় উপরের দিকেই যায়। আর এটা আমি আপনাদেরকে গ্রাফের থ্রুও দেখাবো। তো আমি এখানে সেন্সেক্সের 1 এপ্রিল 1979 থেকে 2022 অর্থাৎ 42 ইয়ার্সের পুরো হিস্ট্রিক্যাল চার্ট বের করে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সেন্সেক্স কিভাবে গ্রো করেছে ওভার 42 ইয়ার্সে। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে সেন্সেক্স আসলে কি। তো সেন্সেক্স হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ, মানে যেখানে সব কোম্পানির শেয়ার ট্রেড হয়। সেই বোম্বে স্টক এক্সচেঞ্জের টপ যে 30 কোম্পানি আছে, সেই টপ 30 কোম্পানির মিলিত শেয়ার ভ্যালু বা মিলিত ইন্ডেক্স। তো এর বেস ভ্যালু 100 ছিল। মনে করুন এই টপ 30 কোম্পানির ভ্যালু 100 ছিল 1 এপ্রিল 1979-এ। তো আজকের দিনে সেটা গ্রো করে কোথায় এসেছে, তো আজকের দিনে এটা গ্রো করে 60,000-এ পৌঁছে গিয়েছে। তো যদি আমরা মেনে নিই যে সেন্সেক্স যদি স্টক হতো, আর যদি ওখানে আপনি 100 টাকা ইনভেস্ট করতেন ওই টাইমে, তাহলে আজকের দিনে সেটা গ্রো করে 16,000 হয়ে যেত। তো সিমিলারলি যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করতেন, তাহলে সেটা গ্রো করে 60 লাখ হয়ে যেত।
তো যদি আমি এটার পার্সেন্টেজ অফ রিটার্নের কথা বলি তাহলে এটা প্রায় 16% অ্যানুয়াল কম্পাউন্ডিং রিটার্ন হয়ে যেত। 100 টাকার 16% অ্যানুয়াল কম্পাউন্ডিং রিটার্ন হয়ে যায় 60,042 ইয়ার্সে। তো এখানে তো আমরা দেখলাম যে সেন্সেক্স অ্যাভারেজ রিটার্ন দিয়েছে 16% 42 ইয়ার্সে। তো এবার আমরা দেখবো যে আলাদা আলাদা পিরিয়ডে সেন্সেক্স কতটা রিটার্ন দিয়েছে। তো যদি আমরা 30 সালের রিটার্ন দেখে নিই, মানে সেপ্টেম্বর 1989 থেকে সেপ্টেম্বর 2019 পর্যন্ত, তো আমাদের অ্যানুয়াল রিটার্ন চলে আসে 14%। আর যদি আমরা 20 ইয়ার্সের রিটার্ন দেখে নিই, মানে সেপ্টেম্বর 1990 থেকে সেপ্টেম্বর 2019 পর্যন্ত, তো আমাদের অ্যানুয়াল রিটার্ন চলে আসে 11%। আর যদি আমরা লাস্ট 10 ইয়ার্সের রিটার্ন দেখে নিই, মানে সেপ্টেম্বর 2009 থেকে সেপ্টেম্বর 2019 পর্যন্ত, তো আমাদের অ্যানুয়াল রিটার্ন চলে আসে 9%। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে 9% রিটার্ন স্টক মার্কেট হিসেবে অনেক কম রিটার্ন, অবভিয়াসলি অনেক কম রিটার্ন। বাট যদি আমরা সেপ্টেম্বর 2009 এর পরিবর্তে মার্চ 2009 নিয়ে নিই, তো আমাদের অ্যানুয়াল রিটার্ন চলে আসে 15%। তো এই কারণে ভীষণই ইম্পর্টেন্ট হলো স্টক মার্কেটের সাইকেল বুঝে নেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মার্চ 2009 সেন্সেক্স প্রায় এখানে ছিল এবং সেপ্টেম্বর 2009 সেন্সেক্স একদম সে বেড়ে এখানে চলে এসেছে। এখানে সেন্সেক্স অ্যারাউন্ড 8,000 থেকে 15,500 চলে গিয়েছে। তো এটা ডিপেন্ড, তো এই কারণে স্টক মার্কেটের রিটার্নে অনেক বেশি পার্থক্য দেখা যায় যদি আমরা শর্ট পিরিয়ডের কথা বলি। তো এটা ডিপেন্ড করছে, কেউ 8,000 ইনভেস্ট করেছে আর কেউ 15,500 ইনভেস্ট করেছে। বাট এই সাইকেল প্রেডিক্ট করা কিছুটা মুশকিল হয়ে যায়, এটা উইথ এক্সপিরিয়েন্স এবং টাইমের সাথেই আসে। বাট এখানে আমাদের যেটা বোঝার বিষয় হলো যে যখন আমরা লং পিরিয়ডের কথা বলি তো আমাদের লস কোথায় হয়েছে। তো যদি আমরা সেন্সেক্সকে একটা স্টক ভেবে ওখানে ইনভেস্ট করতাম, তো লস তো এখানে একদমই নেই না। 10 সালের পিরিয়ডে লস হয় না, 20 সালের পিরিয়ডে লস হয় না, 30 সালের পিরিয়ডে লস হয় না, 40 সালের পিরিয়ডে লস হয়। লং পিরিয়ডে আপনার লস হয় না। কিন্তু যখন আপনি শর্ট টাইমের কথা বলেন, যদি আপনি ভাবেন যে এই সালের মধ্যেই আপনার পয়সা বেড়ে যাবে, তো জরুরি নয়, আপনার ওয়েট করা উচিত। আর হ্যাঁ, যদি আপনি শর্ট টাইমের কথা বলেন, আপনি ট্রেডিং করতে যান, তো ট্রেডিং একদমই সেপারেট গেম। এর জন্য আপনার আলাদা নলেজ লাগবে, তার জন্য আপনার আলাদা ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকা চাই। তো আমি এই ভিডিওর মধ্যে স্রেফ এটাই বলতে চাই যে লং টাইমে আপনার পয়সা ডুবে যায় না। তো এখন একবার আমরা হিস্ট্রিক্যালি দেখে নেব এই গ্রাফের মধ্যে যে কোন কোন টাইমে সেন্সেক্স একদম নিচে নেমে এসেছে এবং কোন কোন টাইমে সেন্সেক্স একদম উপরে উঠে গিয়েছে। বুল রান কি জিনিস, বিয়ারিশ রান কি জিনিস, বা হিস্ট্রিক্যাল ইভেন্ট ডিসকাস করার আগে আমরা এটা জেনে নিই যে সেন্সেক্স কেন উপর নিচে যায়। দেখুন, সেন্সেক্স তো টপ 30 কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে, তাদের স্টককে রিপ্রেজেন্ট করছে। আর স্টক কেন উপর নিচে যায়? বিকজ মানুষ অনুমান করে যে তাদের বিজনেস উপর নিচে যেতে পারে, এই কারণে তারা স্টকের ভ্যালুকে উপর নিচে নিয়ে যায়। স্টক বেসিক্যালি বিজনেসকে রিপ্রেজেন্ট করছে। আর বিজনেস কেন উপর নিচে যায়? বিকজ তার প্রফিট উপর নিচে যেতে পারে। আর প্রফিট কেন উপর নিচে যায়? কারণ ফিউচারে ওই সেক্টরের পারফরমেন্স কেমন থাকবে ওটা হতে পারে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, কোন ধরনের কনজাম্পশন হচ্ছে, কনজাম্পশন প্যাটার্নের উপর ডিপেন্ড করছে, ডেমোগ্রাফিক কেমন, কাস্টমার কেমন, ওই সেক্টরের গ্রোথ কেমন চলছে, কোম্পানির ফান্ডামেন্টাল কতটা স্ট্রং। তো এক তো গেল কোম্পানির ফান্ডামেন্টাল, যেখানে আমরা এই সমস্ত জিনিস ডিসকাস করে নিলাম। কোম্পানির আর্নিং পোটেনশিয়াল, ফিউচার আউটলুক, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর। আর দ্বিতীয়টি হলো সেন্টিমেন্টাল, মানে গ্রুপ সাইকোলজি। মানুষের যদি মনে হয় যে ওই বিজনেস ফিউচারে ভালো চলবে না বা কোনো ব্যাড নিউজ চলে আসে, তো সেই কারণে স্টকের ভ্যালু নিচে নেমে আসতে পারে। তো এই জিনিস আমি আপনাদেরকে গ্রাফের থ্রুও দেখাবো যে সেন্সেক্স ইভেন্টের কিরকম ডিফারেন্ট টাইপের প্রভাব পড়েছে। তো চলুন একবার আমরা গ্রাফের মধ্যে দেখে নিই যে সেন্সেক্স 100 থেকে 60,000 কিভাবে পৌঁছেছে ওভার 42 ইয়ার্সে। তো এখানে দেখুন, 1 এপ্রিল 1979 সেন্সেক্সের ভ্যালু 100 ছিল। তারপর এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি রেজ করেছে এবং জুলাই 1990 এটা প্রথমবার 4 ফিগার মানে 1000-এ পৌঁছেছে। এরপর 1992 পর্যন্ত ভীষণই তাড়াতাড়ি গিয়েছে। তো যদি আপনি 1989 থেকে মার্চ 1992 পর্যন্ত দেখেন, তো দেখবেন সেন্সেক্স ভীষণই তাড়াতাড়ি গিয়েছে। 1000-এর কম ভ্যালু ছিল 1989-এ, আর 1992 মানে 3 সালের মধ্যে সেন্সেক্স 4 গুণেরও বেশি হয়ে গিয়েছিলো। আর এখানে এক্স্যাক্টলি কী হয়েছিল, এখানে একটা বাবেল চলে এসেছিলো। এখানে হর্ষদ মেহতা একটা স্ক্যাম করেছিল। আপনারা হয়তো সবাই জানেন যে হর্ষদ মেহতা স্ক্যাম 1992-তে হয়েছিল। স্টক মার্কেটের ইতিহাসে আজ পর্যন্ত সবথেকে বড় স্ক্যাম বলা হয় এটাকে। ওখানে স্টক মার্কেট ইনফ্লেট করে দেওয়া হয়েছিল আর্টিফিশিয়ালি। তো হর্ষদ মেহতা স্ক্যামে এক্স্যাক্টলি কী হয়েছিল এটা আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। আর হর্ষদ মেহতা স্ক্যামের পর মার্কেট একদম সে ক্র্যাশ করে গিয়েছিল, ডুবে গিয়েছিল, মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়ে গিয়েছিল। এবং এর প্রভাবে পরবর্তী 7 সাল অর্থাৎ 1990 পর্যন্ত মার্কেট ওই রেঞ্জের মধ্যেই ছিল, প্রায় 4000 রেঞ্জের মধ্যেই ছিল। গ্র্যাজুয়ালি কিছুটা বেড়েছিল, ফের কমেছিল। তো বলতে গেলে প্রায় ফ্ল্যাটই ছিল। আর এই ফ্ল্যাট কেন ছিল? বিকজ অনেকটা টাইমই এখানে আনস্টেবল গভর্নমেন্ট ছিল। 1996 থেকে 1999 এর পিরিয়ড যদি আপনি দেখেন,
তাহলে আপনি দেখবেন এই 3 সালের মধ্যে 4 প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছিল। আর এর আগের পিরিয়ডে যদি আমি কথা বলি 1992 থেকে 1996 পর্যন্ত, তো 1992-তে বাবল এতটা বড় ক্রিয়েট হয়ে গিয়েছিল যে তার এফেক্ট এই 4 সাল পর্যন্ত ছিল। যদিও ইকোনমিক রিফর্ম স্টার্ট হয়ে গিয়েছিল, ইন্ডিয়া তার গ্রোথ পিক আপ শুরু করে দিয়েছিল। 1991-এর আগে তো আমাদের ক্লোজ ইকোনমি ছিল, তো 1991-এর আগে আপনি যতটা দেখবেন গ্রোথ ভীষণই কম ছিল, কিন্তু বেসও ওই হিসেবে অনেক কম ছিল। তো যদি আপনি রিটার্ন দেখেন, রিটার্ন তো হিসেবে ঠিকই ছিল, বিকজ একটা ডেভেলপিং কান্ট্রি ছিল, বেস অনেক ছোট ছিল। তো যদি আপনি পার্সেন্টেজ অফ রিটার্ন দেখেন তো ভালোই ছিল। কিন্তু এই যে 3 সালের পিরিয়ড ছিল, মানে 1989 থেকে 1992 পর্যন্ত, এখানে এতটা বেশি ইনফ্লেট হয়ে গিয়েছিল মার্কেট, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট মুভস ইন অ্যাক্সেসেস। যখন আমরা বেশি এক্সাইটেড হয়ে যাই তখন আমরা বেশি বাইং শুরু করে দিই, আমরা মনে করি ওভারনাইট আমরা পয়সা কামাবো, তো আমরা 5 টাকার জিনিসও 10 টাকায় কেনার জন্য রেডি হয়ে যাই। তো এই কারণে এই ইনফ্লেট মার্কেট থেকে গ্র্যাজুয়ালি কারেকশন লেভেলে আসতে 3-4 সাল লেগে গিয়েছিল। তো আমরা বলতে পারি 1992 থেকে 1996 পর্যন্ত তো মার্কেট কারেকশন মোডেই ছিল। আর 1996 থেকে 1999 পর্যন্ত ভীষণই আনস্টেবল গভর্নমেন্ট ছিল, সাথে সাথে কার্গিল ওয়ারও শুরু হয়ে গেছিলো 1999-এ। কিন্তু এরপর কেয়ারটেকিং গভর্নমেন্ট ছিল 1999-এর জুলাইয়ের আশপাশ, যখন আমাদের কার্গিল ওয়ার শেষ হয়েছিল। এরপর ইলেকশন হয়েছিল অক্টোবর 1999-এ, এবং বাজপেয়ী গভর্নমেন্ট এসেছিলো। তখন মানুষ ভেবেছিল এটা হয়তো স্টেবল গভর্নমেন্ট হবে। তো এই কারণে অক্টোবর 1999-এ সেন্সেক্স ফার্স্ট টাইম 5000-এর টাচ হয়ে গিয়েছিলো। এরপর কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছিল স্টক মার্কেটের মধ্যে, কিন্তু এই ইমপ্রুভমেন্টও অনেক লম্বা টাইমের জন্য ছিল না। আর এখানে ফেব্রুয়ারি 2000-এ কেতন পাড়িক স্ক্যাম হয়ে গিয়েছিল। কেতন পাড়িকও হর্ষদ মেহতার সাথে প্রথমে কাজ করতো, এখানেও মার্কেট ইনফ্লেট হয়েছিল। তো এখানে 1999 থেকে 2001 পর্যন্ত মার্কেটকে তো আর্টিফিশিয়ালি ইনফ্লেট করে দেওয়া হয়েছিল। তো সেই কারণে সেন্সেক্স 6000-এ টাচ হয়ে গিয়েছিলো, কিন্তু এটাও বেশি সময় পর্যন্ত ছিল না। আর এখানে আমাদের মার্কেট আবার ক্রাশ করে গিয়েছিল। আর মার্কেট এখানে 2001-এ ক্রাশ হয়েছিল, এরপর টেররিস্ট অ্যাটাক হয়েছিল ইউএসের মধ্যে, মার্কেট ফার্দার ক্র্যাশ হয়ে গিয়েছিল। আর ক্র্যাশ হওয়ার পরে উঠেইনি অনেক টাইম ধরে। পরবর্তী যে 1.5 সাল ছিল, ইউএস তো অনেক ট্রেডিং বন্ধ করে দিয়েছিল, অনেক স্যাংশন লেগে গিয়েছিল কিছু কান্ট্রির উপর। তো গ্লোবাল ট্রেডে ইম্প্যাক্ট হয়। আর আজকের দিনে যদি আমি কথা বলি, তো প্রতিটা ইকোনমি গ্লোবালি কানেক্টেড হয়ে গিয়েছে। ইন্ডিয়া তার সফটওয়্যার ইউএসকে সেল করছে, ইউরোপে বিক্রি করছে, চায়না তার ম্যানুফ্যাকচারিং আইটেম সারা দুনিয়াতে সেল করছে। তো প্রতিটা ইকোনমি ইন্টার কানেক্টেড আজকের দিনে। তো যদি কোথাও ট্রেড কম হয় বা কোথাও সেন্টিমেন্ট খারাপ হয়, বাকি ইকোনমি তো এফেক্ট হয়। এরপর সেপ্টেম্বর 2001-এ সেন্সেক্স 3200-এর আশেপাশে ছিল, যখন টেররিস্ট অ্যাটাক হয়েছিল, যে 9/11 কেস হয়েছিল আর কি। এরপর 2003 থেকে মার্কেট ওটা শুরু হয়েছিল, আর 2008 পর্যন্ত তো জবরদস্ত বুলডাউন চলেছিল। স্টক মার্কেটের ইতিহাসে এটা সব থেকে বড় বুলডাউন ছিল। মানে এই যে 5 সাল ছিল, এর মধ্যে সেন্সেক্স ভীষণই ভালো রিটার্ন দিয়েছিল। অনেক লোক এই টাইমে ওয়েলদি হয়েছিল, অনেক বড় বড় ইনভেস্টার এই টাইমে তাদের পোর্টফোলিও মাল্টিপ্লাই করেছিল। এই 5 সালে স্পেশালি আপনি যদি দেখেন রিয়েল এস্টেটের প্রাইসও ভীষণ বেড়েছিল, ইনফ্লেশনও ভীষণ বেড়েছিল, কারণ মানুষের কাছে পয়সা এসেছিলো। ডেফিনেটলি আমরা বেশি পয়সা খরচ করতে পারি গুডসের জন্য, তো সেই কারণে আমাদের ইনফ্লেশনও বেড়ে যায়। আপনি দেখুন 2003-তে যেটা 3000-এ মার্কেট ছিল, 2008-এ সেই মার্কেট 21,000-এ পৌঁছে গিয়েছিল। তো এখানে এখন এখানে যেটা বোঝার বিষয় হলো, যখন বুল ডান হয় তখন আমরা ওভার এক্সাইটেড হয়ে যাই। তো এখানে ওভার এক্সাইটমেন্ট ডেফিনেটলি ছিল। মার্কেটের অ্যাকচুয়ালি 21,000-এ পৌঁছানো উচিত ছিল না, 15,000 হতে পারে একটা ভালো মার্কেট লেভেল হতো, বাট ওভার এক্সাইটমেন্টে 15,000-এর জায়গায় 21,000-এ পৌঁছে গিয়েছিল। আর প্রতিটা বাবলকে ফোটার জন্য একটা বাহানার দরকার হয়। তো আর এখানে কি বাহানা ছিল, এরকমটা না যে ইন্ডিয়ান কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম ইকোনমি আজকের দিনে ইন্টার কানেক্টেড। আর এখানে চলেছিল সাবপ্রাইম ক্রাইসিস। আর ইউএসতে যে সাবপ্রাইম ক্রাইসিস এসেছিলো তার এফেক্ট শুধু ইউএসতে নয় পুরো দুনিয়াতে গিয়েছিল। এরপরে সব ইকোনমি হিট হয়েছিল। আর যখন ইকোনমি হিট হয়, যখন বিয়ারিশ রান আসে, তো সেখানেও মানুষ ওভার এক্সাইটমেন্ট হয়ে যায়। আর এখানে বোঝার বিষয় হলো, যখন ডাউন যায় তো যতটা ডাউন যাওয়া উচিত ছিল ফান্ডামেন্টাল হিসেবে, তার থেকে অনেক বেশি নিচে নেমে গিয়েছিল। তো যদি আমি 2008-9-এর কথা বলি, 21,000 যে লেভেল ছিল সেটা একদম সোজা 8,000-এ নেমে এসেছিলো। এখানে দেখুন 60% কারেকশান, স্টক মার্কেটের ইতিহাসে সব থেকে বড় কারেকশান। আমি তো এটাকে কারেকশান বলবো না, বরং রিসেশনই বলবো, যদিও রিসেশনের ডেফিনেশন আলাদা, যেটা আমি আমার অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো। আর এটা ছিল গ্লোবাল রিসেশন, প্রতিটা ইকোনমিতে রিসেশন চলে এসেছিলো এখানে। এরপর যদি আমি 2009-এর কথা বলি, ইন্ডিয়াতে একটা স্টেবল গভর্নমেন্ট চলে এসেছিলো, আর আমাদের সেন্সেক্স পুনরায় আবার ন্যাচারাল পজিশান যেখানে তার থাকার দরকার সেখানে উঠতে শুরু করেছিল। কিন্তু এরই সাথে সাথে আমরা
আবার ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম। এরপর চলে এসেছিলো ইউরোজোন ডেট ক্রাইসিস, আর হতে পারে এখানে আমরা ওভার এক্সাইটমেন্ট যদি বা নাই ছিলাম, এটা হতে পারে ন্যাচারাল লেভেল। আর এখানে সেন্সেক্স 21,000 লেভেল থেকে পুনরায় 18,000 লেভেলে পৌঁছে গিয়েছিল। এখানে দ্বিতীয়বার আবার গ্লোবাল ক্রাইসিস চলে এসেছিলো, কিন্তু ফের আবার হালকা মার্কেট উঠতে শুরু করেছিল 2013 পরে। এরপর দ্বিতীয়বার আবার বুলডান এসেছিলো। আর বুলডান কেন এসেছিলো? বিকজ 2014-এতে একটা স্টেবল গভর্নমেন্ট এসেছিলো, মেজরিটিতে এসেছিলো বিজেপি গভর্নমেন্ট। আর এখানে 5 সাল একটা স্টেবল গভর্নমেন্টের জন্য সেন্সেক্স ভীষণই ভালো উঠেছিল, আর 20,000 লেভেল থেকে সোজা 40,000 লেভেলে পৌঁছে গিয়েছিলো। কিন্তু এখানে মিডিলে 2016-এতে একটা মোমেন্টারি পতন দেখা দিয়েছিল। এটা হতে পারে ডিমনিটাইজেশন আর জিএসটির কিছু এফেক্টের জন্য। কিন্তু এরপর দ্বিতীয়বার আবার বিজনেস পিক আপ করে 40,000-এ পৌঁছে গিয়েছিল। এরপর এপ্রিল 2020-তে মার্কেট ফের 27,000-এ নেমে এসেছিলো। আর এর পিছনে কারণ কী ছিল? তো এর পিছনে কারণ ছিল প্যান্ডেমিক, করোনা ভাইরাস। আর আজকের দিনে যদি আমি কথা বলি তাহলে সেন্সেক্স 60,000-এ টাচ করে গিয়েছে। আই থিঙ্ক এই হিস্ট্রিক্যাল ইভেন্ট দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর এবং মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরের ভীষণই জবরদস্ত ফারাক পড়ে, সেন্টিমেন্টালে ভীষণই জবরদস্ত ফারাক পড়ে, স্টকের উপর আর ফান্ডামেন্টালে ফারাক তো পড়েই পড়ে। তো আমার পারপাস ছিল এখানে আপনাকে ফ্যাক্ট দেখানো। ওভারঅল আমরা স্রেফ এটা দেখতে চাই যে যখন আমরা লং পিরিয়ডের কথা বলি তো আমাদের রিটার্ন খুব ভালো মিলে যায়। এরই সাথে সাথে আমাদের সাইকেল বোঝাটাও ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আপনি এখানে দেখুন যদি আপনি 2009 ইনভেস্ট করছেন তাহলে আপনার টাকা 1 বছরের মধ্যেই ডবলের বেশি হয়ে যেত। বাট যদি আপনি 2008-এর জানুয়ারিতে ইনভেস্ট করছেন এবং 2009-এ কমপ্লিটলি প্যানিক সেলিং করে বেরিয়ে যেতেন, তাহলে আপনি ভেবে দেখুন আপনি 60% টাকা লস করে ফেলছেন। তো এটা ডিপেন্ড করে আপনি কোন টাইমে মার্কেটে এন্ট্রি করছেন, এটা জানা ভীষণই ইম্পর্টেন্ট। বাট অনেক সময় এই আইডিয়া করা একটু মুশকিল হয়ে যায়। এই কারণে আমাদের বেস্ট বেট হলো আমরা ইনভেস্ট করলাম, মার্কেটকে টাইম করার চেষ্টা করব না। যদি আমাদের অনেক বেশি কনফিডেন্স না থাকে তো আমরা এন্ট্রি করেছি, এখন আমরা ওয়েট করব। আমরা একবার সঠিক স্টক বেছে নিয়েছি, আপনি সঠিক স্টক বেছে নেয় সবচেয়ে বেশি মনোযোগ দিন। আপনি একবার সঠিক স্টক চুজ করে নিয়েছেন, এরপর আপনি ওয়েট করুন, হোল্ড করুন 5 বছর 10 বছর পরে, এটা আপনাকে ডেফিনেটলি অনেক ভালো রিটার্ন দেবে। লং পিরিয়ডে স্টক মার্কেট একদমই রিস্কি নয়। এখন হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে রিটার্ন আমরা কিভাবে পাবো, শেষমেশ আমাদের ব্যাংকে পয়সা কবে আসবে? তো এর উত্তর খুবই সিম্পল। প্রথমত এটা এফডির মতো অপারেট করে না, কোনো ফিক্সড রিটার্ন কেউ আপনাকে প্রমিস করেনি। এখানে যেটা বোঝার বিষয় হলো যে এখানে আপনার লসও হতে পারে। এফডির মধ্যে তো ব্যাংক আপনাকে ফিক্স করে দিয়েছিল যে 7-8% রিটার্ন আপনার মিলবে। যদি আপনি 5 সালের এফডি করেন, লেটসে 7% ইন্টারেস্টে, ও তো আপনার প্রতি বছর কম্পাউন্ডিং ফার্মে মিলবে। বাট স্টক মার্কেটের মধ্যে আপনি কোনো স্টক 100 টাকায় কিনেছিলেন আর আপনার স্টক ভালো ছিল, আপনি সব ফান্ডামেন্টাল চেক করে নিয়েছিলেন, তাহলে হতে পারে 2 বছরের পর ওই স্টকের দাম বেড়ে 150 টাকা হয়ে গিয়েছে। তো 2 বছর আপনার প্রফিট হয়ে গিয়েছে 50 টাকা। তো যদি আপনি এটার অ্যানুয়াল কম্পাউন্ডিং রিটার্ন ক্যালকুলেট করেন তাহলে এটা হয়ে যাবে প্রায় 23-24%। আর দ্বিতীয় টাইপের রিটার্ন হলো স্টকের ডিভিডেন্ডস। অনেক কোম্পানির ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, কোম্পানি যদি মনে হয় যে আমাদের ইনভেস্টারদের ডিভিডেন্ডের ফর্মেও কিছু রিটার্ন দেওয়া উচিত, তো কোম্পানির ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, যেটা আপনার অ্যাকাউন্টে ডিরেক্টলি চলে আসে। তো এখানে আমি আপনাদেরকে কিছুটা কম্পারিজন বলে দিই। যদি আপনি প্রপার্টিতে ইনভেস্ট করেন, লেটসে আপনি 30 লাখে কোনো প্রপার্টি কিনেছিলেন এবং 5 বছর পর ওটাকে 50 লাখে সেল করে দিয়েছেন, তো 5 বছরে আপনার প্রফিট হয়ে গিয়েছে 20 লাখ। তো এটা তো হয়ে গেল আপনার ক্যাপিটাল গেইন। সিমিলারলি স্টক মার্কেটের মধ্যেও যদি আপনি 100 টাকার শেয়ার 150 টাকায় সেল করেন তাহলে 50 টাকা পার শেয়ার, ওটা হয়ে গিয়েছে আপনার ক্যাপিটাল গেইন। তো এক তো হয়ে গেল আপনার ক্যাপিটাল গেইনের রিটার্ন। আর দ্বিতীয়টি হলো যেমন প্রপার্টি থেকে আসে রেন্টের ফর্মে, যদি আপনি ওই প্রপার্টিটাকে রেন্টে দেন 5 বছরের জন্য এবং ওখান থেকে 2-3% রিটার্ন আসতো, তাহলে ওটা হয়ে যেত আপনার রেন্টাল রিটার্ন। সিমিলারলি কোম্পানিও ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। জরুরি নয় যে সব কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, অনেক কোম্পানি বলে আমরা এই ডিভিডেন্ডের পয়সা আবার পুনরায় বিজনেসে ইনভেস্টমেন্ট করব কোম্পানিকে ভালো স্কেলে গ্রো করার জন্য। ফর এক্সাম্পল গুগল কোনো ডিভিডেন্ড দেয় না, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যারা কোনো ডিভিডেন্ড দেয় না। বাট ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা ডিভিডেন্ড দেয়, যেমন হিন্দুস্তান পেট্রোলিয়াম, বাজাজ অটো। তো যদি আপনি ওভারঅল রিটার্ন ক্যালকুলেট করতে চান, মনে করুন আপনি 2-3% রিটার্ন পান ডিভিডেন্ডের জন্য, তাহলে আপনি সেটা আপনার ক্যাপিটাল গেইন রিটার্নের মধ্যে অ্যাড করতে পারেন। তো যদি আপনি 20% রিটার্ন পান ক্যাপিটাল গেইনের জন্য এবং 2% রিটার্ন পান ডিভিডেন্ডের জন্য, তো আপনার টোটাল রিটার্ন হয়ে গেল 22%। তো এখানে আমরা 3টে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বললাম, 1 রিস্ক, 2 রিটার্ন এবং 3 টাইমিং। তো এর মধ্যে দেখুন রিটার্ন তো আমাদের হাতে নেই, কোম্পানি যে কাজ করছে আপনি করছে, কোম্পানি তার হিসেবে আমাদেরকে রিটার্ন দেবে। বাট আপনার কাজ হলো আপনার অ্যানালাইসিস ভালো করা, যাতে আপনি সঠিক কোম্পানি চুজ করতে পারেন। এরই সাথে সাথে দুটো জিনিস আমাদের হাতে আছে, 1 রিস্ক ম্যানেজ করা, 2 টাইম ম্যানেজ করা। রিস্ক আপনি পুরো ইভ্যালুয়েট করতে পারেন একটা স্টকের, ওর মধ্যে আপনাকে এটা দেখতে হবে যে কখন আপনাকে এন্ট্রি মারতে হবে ওই স্টকের মধ্যে, কি ওটা সঠিক টাইম, আর কখন আপনাকে এক্সিট মারতে হবে ওই স্টক থেকে, এটাও আপনাকে জানতে হবে। এই কারণে রিস্ক ম্যানেজমেন্ট করা আর টাইমিং ম্যানেজমেন্ট করা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়।
বাট আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা বলা অনেক সহজ, বাট করতে গেলে অনেক বেশি অ্যানালাইসিস লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। আপনারা এও জিজ্ঞাসা করতে পারেন আমাকে যে এখানে আপনাদেরকে করতে কি হবে। তো আমি আপনাদেরকে কিছু স্টেপ বলে দিচ্ছি। প্রথমত এডুকেট ইউর সেলফ, ও তো আমি এই ভিডিওতেই বলছি যে আপনি আপনার নলেজ বাড়াতে থাকুন, এই সিরিজে থাকুন, ও তো আপনাকে করতেই হবে। আর দ্বিতীয়টি হলো আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। স্টার্ট স্মল, 10,000 টাকা যদি আপনার কাছে কমফোর্টেবল লাগে তো 10,000 টাকা দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারেন। 1,00,000 টাকা কারো কাছে কমফোর্টেবল, কারো কাছে হতে পারে 10 লাখ টাকা কমফোর্টেবল, যেটা ইচ্ছা ছোট অ্যামাউন্টই ঠিক, যে অ্যামাউন্ট আপনার কমফোর্টেবল লাগে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারেন। এরপর যেভাবে যেভাবে আপনার কনফিডেন্স বাড়বে, নলেজ বাড়বে, ওই হিসেবে আপনি আপনার পোর্টফোলিও বাড়াতে থাকবেন। এরপর আপনি ইনভেস্টারকে স্টাডি করুন। অনেক ফেমাস ইনভেস্টার আছে, তাদের ইনভেস্টিং ফিলোসফি কেমন ছিল। ফর এক্সাম্পল ওয়ারেন বাফেট, চার্লি মাঙ্গার, পিটার লিঞ্চ। এই তো আমি ইউএসএর ইনভেস্টারের কথা বললাম, তেমনি ইন্ডিয়াতে অনেক ফেমাস ইনভেস্টার আছে, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকিষাণ দামানি, রমেশ দামানি, ডলি খান্না, যারা স্টক মার্কেটের উপরে ভীষণই ভালো পারফরমেন্স করেছে। আপনি তাদের ইনভেস্টিং ফিলোসফি স্টাডি করুন। এটির সাথে সাথে আপনি ধীরে ধীরে নিজের স্ট্র্যাটেজি বানান। আপনি কোন সেক্টরের মধ্যে কমফোর্টেবল, কোথায় আপনার মনে হয় যে আপনি অ্যানালাইসিস খুব ভালো করে নেন বা ফিউচার আউটলুক এই কোম্পানির ভালো হবে, তো এইরকম ভাবে যখন আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি বানাবেন, আমি মনে করি পরবর্তী টাইমে আপনি স্টক মার্কেটের উপর ভীষণই ভালো পারফরমেন্স করবেন। তো আমি যে এডুকেশনের কথা বলছি, এখানে আপনাকে শিখতে গিয়ে হবে প্রথমত বেসিক অফ স্টক মার্কেট। এর মানে প্রতিটা কনসেপ্ট, স্টক মার্কেট ও তার টার্মোলজি আমরা বুঝবো, ফাইন্যান্সের কিছু বেসিক কনসেপ্ট আমরা বুঝবো। এরপর আমরা বুঝবো যে একটা স্টককে স্কিম কিভাবে করবো, অ্যানালাইসিস কিভাবে করা উচিত, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল রেশিওর অ্যানালাইসিস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস কিভাবে করা উচিত, অ্যানুয়াল রিপোর্ট কিভাবে পড়া উচিত ও তার ইনফ্লুয়েন্স কিভাবে বের করবো, ফাইনালি একটা কোম্পানির সঠিক ভ্যালু কি ও তার স্টকের সঠিক ভ্যালু কি হওয়া উচিত, কি আমি ওটা একটা ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি, কি তার টাইমিং ঠিক আছে। তো এইসব জিনিস আমরা এখানে শিখবো। তো এইসব তো আপনারা আমার উপরে ছেড়ে দিন, এইসব তো আমি এই সিরিজের মধ্যে ডেফিনেটলি কভার করবো। কোয়ালিটি ভিডিও বানানোর দায়িত্ব আমার। আর এইসব জিনিসকে কিভাবে সিম্পল ফর্মে বোঝানো উচিত এইসব আমার জব। এরই সাথে সাথে আপনি ডেভেলপ করুন আপনার রিডিং হ্যাবিট। আপনি বুঝে দেখুন ইকোনমিতে কি চলছে, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে কি চলছে, গভর্নমেন্ট কি করছে, নেক্সট কোন সেক্টর ভালো পারফরমেন্স করবে, নিজের সারাউন্ডের মধ্যে দেখুন কোন প্রোডাক্ট ভালো লাগে আপনার বা আপনার বন্ধুর বা আপনার পরিবারের। আর এর মধ্যে হতে পারে কিছু প্রোডাক্ট একটা ভীষণই ভালো কোম্পানি বানায়, আর যে কোম্পানি লিস্টেডও, তো কেননা আপনি ওই কোম্পানির শেয়ার কিনে নেন। তো এইরকম ভাবে যখন আপনি আপনার অবজারভেশন পাওয়ার বাড়াবেন, রিডিং হ্যাবিট বাড়াবেন, ধীরে ধীরে আপনার মধ্যে কনফিডেন্স আসা শুরু হয়ে যাবে, স্টক মার্কেটে আপনার রিস্কি লাগা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের জন্য এতটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।